দুর্ভাগ্য আমাদের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যদি দেশ স্বাধীন না করতেন, তাহলে এই সেনাবাহিনী একেবারে সেই মেজর এবং জেনারেল, মেজর থেকে মেজর জেনারেল, জেনারেল পর্যন্ত আজকে তাদের যে পদায়ন, এটা কি কোনোদিন হতো? পাকিস্তান আমলে তো ওই মেজরের উপরে কেউ উঠতে পারেনি। ওই যে অন্যান্য মেজর ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবের পদোন্নতিতে প্রমোশন পেয়েছিল। আর এখনো যারা আছে তারা কিন্তু ওই বাবা দেশটা স্বাধীন করেছিল বলেই হয়েছে। তা নাহলে পাকিস্তানিদের পদতলেই থাকতে হতো, তাদের কাছ থেকে বুটের লাথি খেতে হতো, আর তাদেরকে স্যালুট দিতে দিতে হাত ক্ষয় হয়ে যেত। আর আমি এসে তো তাদের আরো উন্নতি করে আরো সুযোগ করে দিয়েছিলাম। সৈনিকদের জন্য টিফিন ভাতা, অফিসারদের জন্য গাড়ি বাড়ি কেনার ব্যবস্থা, থাকার জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া, সৈনিকদের জন্য ব্যারাক নির্মাণ করে দেওয়া উন্নত মানের। কি না করেছি আমি! ট্রেনিং এর ব্যবস্থা, শান্তিরক্ষী বাহিনীতে যায় তার জন্য ট্রেনিং সেন্টার করে দিয়েছি। সব ধরনের ট্রেনিং যাতে হয় তার ব্যবস্থা করেছি। আধুনিক সরঞ্জাম আদি কিনে দিয়েছি। আর সেই কিছুতে নিয়ে যে আবার এই দুষ্কৃতিকারীদেরকে তারা রক্ষা করতে যে নিরীহ মানুষকে হত্যা করে, এই হত্যাকাণ্ড যারা করেছে তাদের শাস্তি দিতে হবে। 15ই জুলাই 2024 থেকে যারা হত্যা, খুন, অগ্নিসন্ত্রাস, পুলিশ হত্যা, 460 থানা পুড়িয়ে দেওয়া, বঙ্গবন্ধু ভবন পোড়ানো, সংসদ ভবন, গণভবন, ওটাও তো সরকারি, ওটা তো আমার ব্যক্তিগত না। সুধা সদন এবং অগণিত আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়েছে, এবং এইভাবে আমাদের নেতা কর্মীদের যারা হত্যা করেছে তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে, দায় মুক্তি। আর মামলা দিয়েছে সব আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে। অথচ যারা স্বীকার করেছে নিজের মুখে যে অগ্নিসন্ত্রাস করেছে যারা, তারাও বলেছে কে কি পুড়িয়েছে, কারণ ইনডেমনিটি পেয়েছে, তারা গাল ভরে বলেছে। কিন্তু মামলা দেওয়ার সময় সব মামলা আমাদের বিরুদ্ধে। শুধু তাই না, এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই। মাইলস্টোন স্কুল, সেখানে যে ঘটনা ঘটলো, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, আগুন লেগেছে, শিশুরা পুড়ে গেছে, মারা গেছে, আহত হয়েছে, তাদের স্বজনরা এবং ওই স্কুলের যারা সিনিয়র ছাত্র ছিল তারা যখন ছাত্রছাত্রীরা ছুটে গেছে তাদেরকে উদ্ধার করতে, গার্জিয়ানরা ছুটে এসেছে, তাদের গায়ে হাত তুলেছে সেনাবাহিনী। আর এই সমন্বয়করা তাদেরকে হাত তুলেছে, তাদেরকে যেতেই পর্যন্ত দেয়নি। এমনকি স্কুলের তারা যে অ্যাটেন্ডেন্স খাতা, সেই খাতাটা পর্যন্ত সরিয়ে ফেলেছে। বস্তা ভরে ভরে সেই লাশগুলি সরিয়ে ফেলেছে। আর দেখাচ্ছে কি 20 জন মারা গেল, আর কালকে বা 30 জন মারা গেল, 31 জন মারা গেল। একটা ক্লাসে কত ছাত্রছাত্রী থাকে? এইভাবে সব লুকালেই কি হবে? যে বাবা মায়ের সন্তান গেছে সে বাবা মা বোঝে বোঝে। তাও তো কিছু চাইনি, লাশগুলি চেয়েছিল। হ্যাঁ, পোড়া লাশ হলো পোড়া লাশ, তাও তো তার সন্তানের। আর এই লাশ তো শনাক্ত করা যায়, ডিএনএ টেস্ট করে এটা করা যেতে পারে। আমরা আমাদের খুব ভালো উন্নত মানের ডিএনএ ল্যাবরেটরি আমি করে দিয়েছি। এরকম বহু দুর্ঘটনায় আমরা ডিএনএ টেস্ট করে তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছি। কিন্তু আমার প্রশ্ন ইউনুসের, ডক্টর ইউনুসের কাছে, সেই লাশ লুকাতে গেল কেন? তার ইমেজ রক্ষার জন্য? আর এখানে যখন ছেলেরা পুড়ে মরে, উনি তাদের সহযোগিতা না করে উনি আবার ফেসবুকে টাকা চান, আন্তর্জাতিক বিশ্বের কাছে টাকা চায় তাদের সাহায্যের জন্য। এর আগে বন্যা হলো, সেই টাকা তুলে সেটা মেরে দিল তার ওই সমন্বয়করা, ছাত্ররা। ওই এখন আবার এনসিপি পার্টি বলেছে, সেই পার্টির নেতারা।
এক একটা দুর্যোগ আসে, পয়সা তুলে, এমনকি বললো 1400 জন মারা গেছে বলে জাতিসংঘের কাছে জানালো, কিন্তু সহযোগিতা দেওয়ার বেলায় 600। তো বাকি নামের তালে আর নাম প্রকাশ করলো 800 জনের। তো বাকি নাম কোথায় গেল? কাদের নাম? জাতিসংঘই বা কেন সেই নাম প্রকাশ করে না? আমি তো জাতিসংঘের কাছে দাবি করেছি যে আপনারা আপনাদের রিপোর্টে লিখেছেন, এটা তাদেরকে অবশ্যই নাম প্রকাশ করতে হবে, নইলে তারাও দায়ী থাকবে। মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য জাতিসংঘের মানবাধিকার সংস্থাই দায়ী থাকবে। কারণ যারা এতজন জন মারা গেছে, আমার আওয়ামী লীগেরই তো প্রায় 2-3 হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, এবং আহত যে প্রায় হলো 10,000-এর উপরে, 4-5 লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, পুলিশ প্রায় 3,000 পুলিশ, সব লাশ গুম। এরা যারা স্কুলের ছোট শিশুদের লাশ গুম করতে পারে, তার কত জঘন্য মনোবৃত্তির আর কত কিছু করতে পারে, সেটা আপনারা বুঝেন না? সেটা সবার বোঝা উচিত। আজকে যারা, আমি স্বেচ্ছাসেবক লীগের একটা কথা বলবো, এই শিক্ষার্থীদের মধ্যে অনেকে এবং গার্জিয়ান যারা এক সময় এই ইউনূসের গাল ভরা কথা আর তার ওই যে মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড দ্বারা পরিচালিত যে আন্দোলন, সেই আন্দোলনে অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্ত হয়ে যারা এই আন্দোলনে যোগ দিয়েছিল, আজকে অনেকে তাদের ভুল বুঝতে পেরেছে। আমি অনেকের সাথে ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রীর সাথে কথা বলেছি, তাদের কান্না, আফসোস, এবং আমার কাছে বারবার তারা ক্ষমা চেয়েছে। অবশ্যই এরা ছোট শিশু আমার কাছে, আমি তাদের ক্ষমা করে দিই। সাধারণ ছাত্রছাত্রী এদেরকে বিভ্রান্ত করেছে। কাজে আমি তোমাদেরও বলবো যে এ ধরনের যারা আছে তাদেরকে কাছে টেনে নাও, কারণ তারা মানসিক ভাবে খুব কষ্টে আছে। তারা যে ভুল করেছে সেটা বুঝতে পেরেছে। তাদের যে অনুশোচনা, আমি মনে করি এই অনুশোচনার অঙ্গারে পুরেই তারা কাটিয়ে শোনা হবে। কাজে তাদেরকে তোমাদের যোগাযোগ করতে হবে, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এই বাংলাদেশ আমাদের দেশ, জঙ্গিদের কোনো স্থান নাই, সন্ত্রাসীদের কোনো স্থান নাই, আর ওই জঙ্গি নেতা ইউনূস, তারও স্থান নাই। অবৈধভাবে যেভাবে ক্ষমতা দখল করেছে, তাকে সেইভাবেই বিদায় দিতে হবে। তার জন্য জনগণের কাছে যেতে হবে। এবং এই যে তোমাদের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে, এবং একের পর এক এই যে যাদের হত্যা করেছে, এই সমস্ত কাহিনী তুলে ধরতে হবে দেশের মানুষের কাছে আন্তর্জাতিকভাবে। আর আজকে সাধারণ মানুষের আয় রোজগার নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবার জীবনে নাভিশ্বাস উঠেছে, কর্মসংস্থান হারিয়ে গেছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম, এখন অন্ধকার, সেচ দিতে পারে না, সব জায়গায় দখল আর চাঁদাবাজি, প্রত্যেক জায়গায় চাঁদাবাজি, উঠতে বসতে চাঁদা, উঠতে বসতে দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে ইউনূস। কাজী এমনকি শেয়ার মার্কেটের টাকাও তো পাচার। আমি এটুকুই বলবো যে এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যে যেভাবে পারবে যার যার অবস্থানে থেকে কাজ করতে হবে। এবং বাংলাদেশের জনগণকে বলবো, এতদিনে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন যিনি একটা ভালো মুখ দেখিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছে। গ্রামীণ ব্যাংকটা গ্রাস করে খেয়েছে, ওটা তো সরকারি ব্যাংক, সরকারি টাকায় করা। আমি নিজেই তো প্রধানমন্ত্রী থাকাকালীন সময় 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিয়েছিলাম। আজকে সেই ব্যাংকের মালিকানা ক্ষমতা এসে আগে হাতিয়ে নিয়েছে। ক্ষমতা আসতে না আসতেই ম্যান পাওয়ারের ব্যবসা, সেই ডিজিটাল ওয়ালেট, ওই নগদ বিকাশ, সে ওই রকম টাকা লেনদেনের ব্যবসা, বিশ্ববিদ্যালয়ের ব্যবসা, কত ব্যবসা হাতিয়ে নিয়েছে। 4,800 কাঠা জমি পূর্বাচলে, কি সেখানে রিসোর্ট তৈরি করেছে, বিনোদন কেন্দ্র। কক্সেস বাজারে তার বিনোদন কেন্দ্র। আর তার ব্যাংকে তো হাজার হাজার কোটি টাকা, তারপরে একটা ট্যাক্সও দেয় না। যার বিরুদ্ধে এত দুর্নীতির মামলা, লেবার করে সাজাপ্রাপ্ত আসামি, সে আবার আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়ায়। আর দুর্নীতি দমন কমিশনে যাকে বসিয়েছে, ওই যে মমিন সাহেব, সে তো বিমানের কাজ করতো, এবং তার দুর্নীতির কারণে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর আজকে সে হচ্ছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। আর আইসিটি,
যেটা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আদালত। 1973 সালে পার্লামেন্টে এই আইন পাশ হয়েছে। আজকে সেই কোর্টে আমাদের বিচার হবে কেন? আমরা কি অপরাধ করেছি? আর সেই কোর্টের চেয়ারম্যান কারা? চেয়ারম্যান, চিফ প্রসিকিউটর, সবই যখন যুদ্ধাপরাধীদের বিচার করা হয় তাদের ডিফেন্সে ছিল। ওই যুদ্ধাপরাধীদের যারা বিচার করেছে আমরা, গণহত্যা, নারী ধর্ষণ, খুন, বুদ্ধিজীবী হত্যা, সন্ত্রাস, হাজার হাজার মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের মানুষকে তারা হত্যা করেছিল, তাদেরই তো বিচার হয়েছে। আর এরা তাদের পক্ষে যখন, তখন আইনজীবী প্যানেলে ছিল, আজকে তারা হয়ে গেছে চেয়ারম্যান। তাদের কাছ থেকে ন্যায় বিচার কিভাবে পাবে? আর তারপর সেই আইন তারা পরিবর্তন করেছে। এই আইন পরিবর্তন সংশোধন করবার কোনো অধিকার তাদের নাই, কারণ ইউনূস তো জনগণের ভোটে নির্বাচিত না। যে আইন পার্লামেন্টে পাশ হয়েছে সে আইন পার্লামেন্টেই সংশোধন করতে হবে। যতক্ষণ পার্লামেন্ট সংশোধন না করবে ততক্ষণ এর বৈধতা নাই। একটা অবৈধ আদালত বসিয়ে তারপরে মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের হয়রানি, হাতে হ্যান্ডকাপ পরিয়ে মুক্তিযোদ্ধা, বয়স্ক নেতাকর্মী তাদেরকে আনা নেওয়া করে। কত বড় অডাসিটি! পাকিস্তান আমলেও তো এটা করেনি। আর ইউনূস ক্ষমতায় এসে ওই হ্যান্ডকাপ পরায়। আমিও বসে আছি কবে ইউনূসের হাতে হ্যান্ডকাপ পরাতে পারবো, আর ঠিক একইভাবে তার জেলে ঢুকাতে পারবো, আর তার ওই উপদেষ্টারা আর তার ওই চেলা চামুন্ডা সব কটা। এবং আমি বিশ্বাস করি, আল্লাহর উপর ভরসা আছে। আল্লাহ যখন আমাকে বাঁচিয়ে রেখেছে একবার, নিশ্চয়ই আল্লাহ আমাকে সেই সুযোগটা দেবে। আমি শুধু সেইটুকুই চাই, যে এই অন্যায়ের প্রতিকার করে যাব। যাদের হাতে অগণিত মানুষের রক্ত, মুক্তিযোদ্ধাদের অপমান করা, আর যুদ্ধাপরাধী, খুনি, তাদের গলায় মালা পরানো, ঠিক একইভাবে যেন আমরা, আল্লাহ যেন সেই শক্তি দেয় যে একইভাবে যেন তাদের শাস্তি দিতে পারি। এবং এটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। কাজে সকলে জনগণের পাশে দাঁড়াও, জনগণের কাছে যাও, তাদের দুঃখের সাথী হও। এবং আমাদের নেতাকর্মী তো করেছে, সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে, তবে এখন সেটা দাঁড়াতে হবে আবার। আর এই তথ্যগুলি মানুষের কাছে পৌঁছাতে হবে যে কি কি অন্যায় তারা করেছে। কত ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়েছে, কত মানুষকে নিঃস্ব করে দিয়েছে, দিনের পর দিন কারাগারে অকাতরে নির্যাতন চালাচ্ছে। এখন আবার আমি শুনি আমাদের সব নেতাদেরকে নাকি একটা বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রায় 27 জন কারাগারে হত্যা করেছে আমাদের নেতাকর্মীকে। কাজে এই সবাইকে আবার যে এক জায়গায় নিয়ে আসছে, তাই এদেরও বোধহয় কারাগারে হত্যা করবে সেই উদ্দেশ্য নিয়েই ইউনূস নিয়ে এসেছে। কাজী ইউনূসের হাতে রক্তের দাগ, এর হাতে বাংলাদেশের নিরাপদ না, কোনো মানুষ নিরাপদ না। এটা আজকে প্রমাণিত সত্য। ধোঁকাবাজি, মিথ্যাবাদী বলে সারা বিশ্বকে বোকা বানিয়ে আজকে ক্ষমতায় বসে একের পর এক অপকর্ম করে যাচ্ছে। যারা শিশুদের লাশ গুম করতে পারে, মায়ের বুকে কষ্ট দিতে পারে, ভাইয়ের বুকে, বোনের বুকে কষ্ট দিতে পারে, মা বাবার ওই অনুভূতি যার ভিতরে নাই, সে বাংলাদেশ কি চালাবে? কাজে এই দুঃশাসন থেকে দেশকে ইনশাল্লাহ আমরা মুক্ত করবো, সেই প্রতিজ্ঞা আজকে তোমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, সেটাই তোমরা নাও। আর বাংলাদেশের জনগণের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করে, শিক্ষার পরিবেশ তৈরি করে মানুষের জীবন মান আবার আমরা উন্নত করব ইনশাল্লাহ। আজকে উন্নয়নশীল দেশের মর্যাদায় আমরা উন্নীত হয়েছি। এই উন্নয়নশীল দেশকেই আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো 2041 সালের মধ্যে, এবং ইনশাল্লাহ আমরা তা করবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।